আমরা এখন আলোচনা করব 18th সেঞ্চুরি লিটারেচার। এই 18th সেঞ্চুরি লিটারেচারের মধ্যে আমাদের রয়েছে এজ অফ পোপ আর এজ অফ জনসন। আর এখানে যতগুলো রাইটারের নাম দেওয়া হয়েছে সেগুলোকে আমরা এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব। এই 18th সেঞ্চুরি লিটারেচারের মধ্যে অনেক রাইটার রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন, কিন্তু তার মধ্যে থেকে এই যে কিছুগুলো রাইটার যেটা আমাদের স্ক্রিনের মধ্যে উল্লেখ করা হলো সেগুলোকে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওর মধ্যে। প্রথমে আমরা আলোচনা করব আলেকজান্ডার পোপ, যার নাম অনুসারে আমরা প্রথম ভাগ 18th সেঞ্চুরির রাইটিংকে আমরা এজ অফ পোপ হিসাবে জানি। তারপরে রয়েছে থমাস গ্রে, জোনাথন সুইফট, যাকে আমরা স্যাটাইরিস্ট হিসাবে জানি, হ্যারি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন, রিচার্ড স্টন, টবিয়াস স্মলেট, এদেরকে আমরা জানি নভেল রাইটার হিসাবে। ফ্যানি বার্নিকেও জানি নভেল রাইটার হিসাবে। রিচার্ড বিনসলে শ্যারিডান, অলিভার গোল্ডস্মিথ, এদেরকে জানি আমরা প্লে রাইট হিসাবে। জোসেফ এডিসন, রিচার্ড স্টিল, এদেরকে জানি আমরা পাম্পলেটার অথবা ম্যাগাজিনের মধ্যে নিজের লেখালেখি করার জন্য। আর স্যামুয়েল জনসনকে আমরা জানি লেক্সিকোগ্রাফার হিসাবে, মানে যিনি ডিকশনারি লিখেছিলেন। এর বাইরেও কিন্তু এই এজ থেকে অনেক রাইটার রয়েছে, যেমনটা হলো এই স্ক্রিনের মধ্যে যতগুলো রাইটারের নাম দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু এই 18th সেঞ্চুরি রাইটিং এর সাথে বা লিটারেচারের সাথে জড়িত, কিন্তু এত শত রাইটারকে আমাদের মনে রাখা অসম্ভব। বিশেষ করে যখন আমরা ডিটেলসে আলোচনা করব তখন এতগুলো রাইটারকে ডিটেলসে আলোচনা আমরা করতে পারবো না। তাই আমরা কিছু কিছু রাইটারকে এখান থেকে বেছে নিয়ে যেগুলো প্রথম স্লাইডে ছিল সেগুলোকে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি। ওকে, তোমরা এখানটা একটা খাতার মধ্যে নিজেরা লিখে নিতে পারো, কারণ এইসব রাইটারগুলো তোমার অবশ্যই জানা উচিত, ওদের নাম অবশ্যই শোনা উচিত। কোনো কোশ্চেন হয়তো ডাইরেক্টলি নাও আসতে পারে ছোটোখাটো রাইটারগুলো থেকে, কিন্তু তাদের নাম অ্যাটলিস্ট তোমার শুনে থাকা উচিত। তাই আমি এই পুরো লিস্ট রাইটারদের এবং তাদের জনরা, তারা কোন রাইটিংয়ের সাথে অ্যাসোসিয়েট, সেগুলো কিন্তু দিয়েছি। হ্যাঁ, প্রথমে আমরা কিছু ইনফরমেশন 18th সেঞ্চুরি সম্বন্ধে জেনে নিই। এই 18th সেঞ্চুরিকে আমরা অগাস্টান এজ হিসাবে, নিউ ক্লাসিক্যাল এজ অথবা এজ অফ এনলাইটমেন্ট বলে জানি। এরপরে অনেক সময় দেখবেন 18th সেঞ্চুরি লিটারেচারের যে লেটার হাফ রয়েছে, মানে প্রি রোমান্টিক এজ যেখানটা আমাদের শুরু হচ্ছে, বা যেখানে আমাদের নিউ ক্লাসিক্যাল এজ শেষ হচ্ছে, তারপর থেকে সেই জায়গাটাকে আমরা এজ অফ সেন্সিবিলিটি হিসাবে জানি। তাহলে এজ অফ সেন্সিবিলিটি যদি বলা হয় সেটাও কিন্তু আমাদের 18th সেঞ্চুরি লিটারেচারের মধ্যেই পড়ে। এরপরে এজ অফ পোপ যেটা 1700 থেকে 1745 পর্যন্ত চলছে, আর এজ অফ জনসন যেটা 1745 থেকে 1798 পর্যন্ত, এই দুটো এজ কিন্তু 18th সেঞ্চুরি লিটারেচারের মধ্যেই পড়ে। এরপরে আমরা কিছুগুলো ক্যারেক্টারিস্টিক জানবো অথবা থিমস জানবো এই পুরো এজ সম্বন্ধে। প্রথমটা হলো রিজন অ্যান্ড রেশনালিটি। এই পুরো রাইটিং স্টাইল যেটা 18th সেঞ্চুরির মধ্যে রয়েছে সেটা আমাদের গাইডেড বাই রিজন অ্যান্ড রেশনালিটি। এখানে প্রত্যেকটা রাইটিং তারা রিজন বা যুক্তির উপরে বেস্ট করে দেখিয়েছে মানুষের কাছে, এবং তারা এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে যে মানুষের জীবনে যুক্তি, তর্ক এগুলো ছাড়া আর কিছু নেই। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। ইমোশনাল লেস লিটারেচার আমরা বলতে পারি 18th সেঞ্চুরির লিটারেচারকে। এখানে মোরাল ফিলোসফি রয়েছে, এখানে তোমার ইন্টেলেকচুয়াল এবিলিটি রয়েছে, এখানে রিজন, রেশনালিটি যেগুলো তো আমি বললাম। এরপরের বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু অনেক স্যাটায়ার তুমি পাবে, যেটা সমাজকে কেন্দ্র করে, কোনো পার্টিকুলার ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু স্যাটায়ার লেখা হয়েছে। এদের মুখ্য উদ্দেশ্যই হলো সমাজটাকে পাল্টানো, সমাজটাকে
ঠিক করে রাখা। এরপরে আমরা এখানেই পাবো ইমার্জেন্স অফ নভেল। ইমার্জেন্স অফ নভেল মানে যে এই এজ থেকেই নভেল কিন্তু আমাদের শুরু হতে থাকে। প্রথম শুরুটা এই এজের থেকেই হয়েছিল, তাই আমরা এই এজকে বলতে পারি দ্য বিগিনিং অফ দ্য নভেল। এরপরে রয়েছে আমাদের এই এজের মধ্যে যত রকমের রাইটিং রয়েছে সেগুলো আরবান লাইফকে বা সোসাইটিকে কেন্দ্র করে। এখানে ভিলেজ লাইফের খুব একটা বেশি প্রকাশ পাওয়া যায় না। এরপরে এখানে আমরা ইন্ডিভিজুয়াল যে আইডেন্টিটি সেটাও কিন্তু অনেক সময় দেখতে পাবো, এবং এই ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির সাথে যে মোরাল ডিলেমাস রয়েছে সেগুলো কিন্তু খুঁজে পাবো এদের রাইটিং এর মধ্যে। এরপরে এই এজে যেসব কি জনরা রয়েছে সেগুলোকে আমরা একবার দেখে নিই। এই এজের মধ্যে নভেল রয়েছে। এই নভেলটা কিছুজন রাইটারের হাত ধরে শুরু হয়েছিল, যেমন ড্যানিয়েল ডিফো, তার লেখা রবিনসন ক্রুসো, মোল ফ্ল্যান্ডার্স, অথবা স্যামুয়েল রিচার্ডসনের পামেলা, হ্যারি ফিল্ডিং এর টম জোন্স, অথবা লরেন্স স্টনের ট্রিস্ট্রাম স্যান্ডি। এগুলো কিন্তু এক সময়ের বিখ্যাত রাইটিং, যেগুলোর হাত ধরে পরবর্তী ক্ষেত্রে মডার্ন নভেল আমাদের সৃষ্টি হয়েছে। এরপরে এই এজের মধ্যে আমরা স্যাটায়ার পাবো, এবং দুজন বিখ্যাত স্যাটায়ারিস্ট এই এজের মধ্যে, জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, এদেরকে কিন্তু আমরা জানবো। পোয়েট্রি সেকশনের মধ্যে পাবো আলেকজান্ডার পোপ, যাকে আমরা বলতে পারি মাস্টার অফ হিরোইক কাপলেট। আর এই এজের মধ্যে একটা ছোট মোটো গ্রুপ পাবো পোয়েটদের, তাদেরকে বলা হয় গ্রেভিয়ার্ড পোয়েটস। গ্রেভিয়ার্ড পোয়েটসদের মধ্যে বিখ্যাত হলো থমাস গ্রে, যার লেখা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এর কিন্তু ডেটটা 1751, এটা মনে রাখবে। এরপরে এই এজে আবার পাম্পলেট অথবা এসে অথবা জার্নাল শুরু হচ্ছে। এই জার্নাল পাম্পলেট যারা এই এজের মধ্যে পাবলিশ করেছিল তাদের দুজনের নাম তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে জোসেফ এডিসন আর রিচার্ড স্টিল, যারা স্পেকটাটর আর ট্যাটলার বলে দুটো জার্নাল, পিরিয়ডিক্যাল এসে এখান থেকে শুরু করেছিল। এরপরে একটা ক্লাব, এই পুরো এজের মধ্যে যে বিখ্যাত একটা ক্লাব ছিল, লিটারারি ক্লাব, এটাকে কিন্তু তোমার মনে রাখতে হবে। এর নাম কি ছিল? স্ক্রিবলারাস ক্লাব। এই স্ক্রিবলারাস ক্লাব এর যে মেম্বার, সেই মেম্বার যতজন আছে তাদেরকে একটু মনে রাখতে হবে। আর কখন এটা ফাউন্ড করা হয়েছিল? 1714-এ। যেসব কি মেম্বার, তার মধ্যে রয়েছে আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, জন গে। জন গে কিন্তু জন গ্রে নয়, ডক্টর জন আরবুথনট, থমাস পার্নেল, রবার্ট হার্টলি। এরপরে আমরা একের পর এক যেসব বিখ্যাত রাইটার আছে এই এজের তাদেরকে জানবো। প্রথমে রয়েছে আলেকজান্ডার পোপ, 1688 to 1744। আলেকজান্ডার পোপকে আমরা মাস্টার অফ হিরোইক কাপলেট হিসাবে জানি। এর কতগুলো কি ওয়ার্ক সম্বন্ধে আমরা জানবো, যেমন রেপ অফ দ্য লক, এটা একটা মক হিরোইক এপিক। এসে অন ক্রিটিসিজম, এটা এক ধরনের লিটারারি থিওরি বা ক্রিটিসিজমের একটা রাইটিং। দ্য ডান্সিয়ার্ড, যেখানে আমরা লিটারেচারকে দেখতে পাবো মেডিওক্রিটি দিক থেকে। এরপরে অ্যান এসে অন ম্যান, যেটা একটা ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন অফ হিউম্যান নেচার অ্যান্ড সাইকি। হোমারের ট্রান্সলেশন কিন্তু আলেকজান্ডার পোপ করেছিল। হোমারের যে দুটো বিখ্যাত রাইটিং আছে, ইলিয়াড এন্ড ওডিসি, সেগুলো আলেকজান্ডার পোপ ট্রান্সলেট করেছিল, সেটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। থমাস গ্রে, থমাস গ্রে এই রাইটারটিকে আমরা চিনি একটা বিখ্যাত রাইটিং এর জন্য, এইটাই আমাদের মনে রাখতে হবে। এটা হলো 1751-এ লেখা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এরপরে আরেকটা রাইটিং তুমি মনে রাখতে পারো, সেটা হলো ওড অন এ ডিস্ট্যান্ট প্রসপেক্ট অফ অ্যাটন কলেজ। এটাও অনেকবার পরীক্ষায় চলে এসেছে। বাকি দ্য প্রোগ্রেস অফ পোয়েজি, দ্য বার্ড, এগুলো না মনে রাখলেও চলবে। এরপরে জোনাথন সুইফট, 1667 to 1745।
জোনাথন সুইফটকে আমরা এক বিখ্যাত স্যাটাইরিস্ট হিসাবে জানি। এই রাইটিংগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গালিভার্স ট্রাভেল, যেটা 1726-এ লেখা হয়েছিল এবং এটার মধ্যে 4টা পার্ট রয়েছে। এ মডেস্ট প্রপোজাল, যেটা 1729-এ লেখা হয়েছিল জোনাথন সুইফটের দ্বারা। এই মডেস্ট প্রপোজালের মধ্যে একটা প্রপোজাল রয়েছে, যে প্রপোজালটা জোনাথন সুইফট করেছে যে আয়ারল্যান্ডে যত বাচ্চা শিশু রয়েছে তাদেরকে বড় লোকদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক ডিনার হিসাবে, তাহলেই আমাদের যে বাচ্চাদের একটা সমস্যা সেটা কিন্তু সমাধান হবে। এটা এক বিখ্যাত স্যাটায়ার তখনকার দিনের এই সমাজ ব্যবস্থার উপরে। দ্য ব্যাটেল অফ দ্য বুক, যেটা 1704-এ লেখা হয়েছিল, এখানে ডিবেট চলছিল অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন লার্নিং এর মধ্যে। দ্য ড্রেপিয়ার্স লেটার, এটাও মনে রাখতে হবে তোমাকে। হ্যারি ফিল্ডিং, একে আমরা নভেলিস্ট হিসেবে জানি। এর নভেলগুলোর মধ্যে জোসেফ অ্যান্ড্রু 1742, এটা কিন্তু ফেমাস। এটা আবার একটা প্যারোডি। কার উপরে? স্যামুয়েল রিচার্ডসনের পামেলার উপরে। টম জোন্স রয়েছে, এটা বিখ্যাত এর, টম জোন্স এ ফাউন্ডলিং, এইটা মনে রাখবে এর পুরো টাইটেলটা। 1749 অ্যামেলিয়া, 1751, এটা আবার একটা কম্প্যাশনেট স্টোরি অফ ম্যারেজ, অ্যাডভার্সিটি অ্যান্ড মরালিটি। এরপর ড্যানিয়েল ডিফোর একটি খুবই ওয়াইডলি পপুলার স্টোরি রয়েছে, যেটা বেশিরভাগ জায়গা মানে সিলেবাসের মধ্যেই রয়েছে, সেটা হলো রবিনসন ক্রুসো 1719। এরপর মোল ফ্লান্ডার 1722, এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার 1722, অথবা রোকসানা, এটাও 1724-এ লেখা হয়েছিল। স্যামুয়েল রিচার্ডসন 1689 to 1761, এর রাইটিংগুলোর মধ্যে পামেলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একে আমরা এপিস্টোলারি নভেল বলবো। এপিস্টোলারি নভেল মানে যে নভেলগুলো লেটার ফর্মে লেখা হয়। আরেকটি জিনিস, এই স্যামুয়েল রিচার্ডসনের যতগুলো নভেল আছে তার যে সাবটাইটেল সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই স্যামুয়েল রিচার্ডসন আর একটা হচ্ছে ফ্যানি বার্নি, এই দুটো রাইটারের সাবটাইটেলগুলো মনে রাখতে হবে। ভার্চু রিওয়ার্ডেড 1740-তে লেখা হয়েছিল। ক্লারিসা, দ্য হিস্ট্রি অফ এ ইয়ং লেডি 1748, দ্য হিস্ট্রি অফ চার্লস গ্র্যান্ডিসন 1753। কি কি স্টাইলে সে লেখালেখি করতো তার মধ্যে হচ্ছে এপিস্টোলারি ফর্ম, যেটাকে লেটারের মাধ্যমে লেখা হতো, আর ফোকাস অন মোরালিটি, সাইকোলজিক্যাল রিয়েলিজম এর রাইটিং এর মধ্যে আমরা পাবো। এরপরে লরেন্স স্টার্ন রয়েছে, তাকে আমরা ইনোভেটিভ নভেল রাইটিং এর জন্য জানি। তার বিখ্যাত একটা রাইটিং যেটা হলো দ্য লাইফ অ্যান্ড অপিনিয়ন অফ ট্রিস্ট্রাম স্যান্ডি জেন্টলম্যান, এটা সিরিয়ালি পাবলিশড হয়েছে। এরপরে সেন্টিমেন্টাল জার্নি থ্রু ফ্রান্স অ্যান্ড ইটালি 1768। তারপরে তার স্টাইল আর ইনোভেশন, সেগুলো তুমি মনে রাখতে পারো। এক্সপেরিমেন্টাল ফর্ম, যেমনটা আমি বললাম, স্যাটারিস্টিক্যাল হিউমার, আর সেন্টিমেন্টালিজম, সেলফ রিফ্লেক্সিভিটি তার রাইটিংয়ের প্রধান কেন্দ্রবিন্দু। টবিয়াস স্মলেট 1721-1771, তার রাইটিং এর মধ্যে 4টি খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের মনে রাখতে হবে টাইটেলগুলো। দ্য অ্যাডভেঞ্চার অফ রোডেরিক র্যান্ডম 1748, অ্যাডভেঞ্চার অফ পেরেগ্রিন পিকল 1751, দ্য এক্সপেডিশন অফ হামফ্রি ক্লিঙ্কার 1771, দ্য অ্যাডভেঞ্চার অফ ফার্ডিনান্ড কাউন্ট ফ্যাদম 1753। এই 4টা পিকারেক্স ট্র্যাডিশনে সে লেখালেখি করতো, এই ইনফরমেশনটা মনে রাখবে। এরপরে ফ্যানি বার্নি, এর কিন্তু সাবটাইটেলগুলো তোমাকে পুরোটাই মনে রাখতে হবে। এই ফ্যানি বার্নিকে আমরা ফ্রান্সিস বার্নি অথবা মাদাম ডি আরবলি হিসাবে চিনি। এভেলিনা, দ্য হিস্ট্রি অফ এ ইয়ং লেডিজ এন্ট্রান্স ইন্টু দ্য ওয়ার্ল্ড 1778, Cecilia, Memoirs of a Heiress 1782, Camelina, A Picture of Youth 1796, আর দ্য ওয়ান্ডারার অর ফিমেল ডিফিকাল্টিজ 1814। এরপরে ফেমাস আমাদের নভেল রাইটার নয়, সে
প্লে রাইটার, ড্রামা রাইটার, সেটা হচ্ছে রিচার্ড বেন্সলি শ্যারিডান। তার ফার্স্ট আরেকটি জিনিস, সে আইরিশ প্লে রাইট, এটাও তোমাকে একটু মনে রাখতে হবে, অনেক সময় ন্যাশনালিটি নিয়ে প্রশ্ন করে দেয়। তার কি ওয়ার্কের মধ্যে রাইভাল 1775, এইখানে একটা চরিত্র রয়েছে মিসেস ম্যালাপ্রফ। এই মিসেস ম্যালাপ্রফ এই ক্যারেক্টার থেকেই আমাদের একটা ওয়ার্ড তৈরি হয়েছে, যেটা হচ্ছে ম্যালাপ্রফিজম, এটা মনে রাখতে হবে। এরপরে রয়েছে দ্য স্কুল ফর স্ক্যান্ডাল, এখানে সোশ্যাল হিপোক্রেসি, গসিপ, মরাল করাপশন এগুলো হাই সোসাইটির মধ্যে দেখানো হয়েছে। দ্য ক্রিটিক, এটা মনে রাখতেও পারো তুমি। অলিভার গোল্ডস্মিথ, এই অলিভার গোল্ডস্মিথকে আমরা মাল্টি ট্যালেন্টেড রাইটার বলতে পারি, কেননা সে অনেক জনরাতে লেখালেখি করেছিল এবং বেশিরভাগ জনরাতেই সে কিন্তু ফেমাস। যেমন দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, যেটা 1766-এ পাবলিশ হয়েছিল, এটা একটা নোভেল, এটা কিন্তু ফেমাস নোভেল তার। আর দ্য সি স্টুপ টু কঙ্কার 1773, এটা একটা কমেডি প্লে, এটাও কিন্তু ফেমাস কমেডির দিক থেকে। আর দ্য ডেজার্টেড ভিলেজ 1770-তে পাবলিশ হয়েছে, এটা কিন্তু ফেমাস তার পাস্টোরাল পোয়েম। তার মানে পোয়েম, প্লে আর নভেল, এই তিনটাতেই কিন্তু সে অনেকটাই ফেমাস ছিল। আর এটাও একটু মনে রাখবে, অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য প্রেজেন্ট স্টেট অফ পোলাইট লার্নিং ইন ইউরোপ 1759, একটা ক্রিটিক্যাল এসে তার। জোসেফ এডিসন, যাকে আমরা ম্যাগাজিনের জন্য জানি, দ্য স্পেকটেটর। স্পেকটেটর কিন্তু প্রথম ম্যাগাজিন ছিল না, ট্যাটলারটা ছিল প্রথম ম্যাগাজিন। এইটা 1709 থেকে 1711, এই যে সালগুলো এটা মনে রাখবে। এই ট্যাটলারটা স্টিলের সাথে সে প্রথম কন্ট্রিবিউট করেছিল পাবলিশ করার জন্য। তারপরে স্পেকটেটর রয়েছে 1711 থেকে 1714। আর এই স্পেকটেটরের মধ্যে একটা ফেমাস ফিকশনাল ক্যারেক্টার তারা ডেভেলপ করেছিল, যেটা হলো স্যার রজার ডি কভারলি, এটাও কিন্তু মনে রাখবে। আর ক্যাটো বলে একটা ট্রেজেডি 1713-এ সে লিখেছিল। পোয়েট্রির মধ্যে দ্য ক্যাম্পেইন রয়েছে তার। রিচার্ড স্টিল আর জোসেফ এডিসন, এরা দুজন বন্ধু ছিল। দ্য ট্যাটলার 1709 থেকে 11 পর্যন্ত, স্পেকটেটর যেগুলো বলা হয়েছে। আর তার একটা প্লে রয়েছে যেটা হলো দ্য কনসিয়াস লাভার 1722, এটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। স্যামুয়েল রিচার্ডসন নয়, এটা হচ্ছে স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন 1709 থেকে 1784 পর্যন্ত। তার রাইটিং এর মধ্যে, হ্যাঁ, তাকে আমরা লেক্সিকোগ্রাফার হিসাবে জানি। আর তার রাইটিং এর মধ্যে এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1755, এটা তার প্রথম ডিকশনারি, এবং তার নয়, গোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম ডিকশনারি এটা সম্ভবত 1755। আর তার বায়োগ্রাফি হলো দ্য লাইভস অফ মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েট। এখানে সে 17 আর 18 সেঞ্চুরি যত এমিনেন্ট পোয়েট রয়েছে তাদেরকে তুলে ধরেছে। র্যাম্বলার তার একটা এসে, যেখানে সে মোরাল পাবলিকেশন, মোরাল, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যাল থিমকে তুলে ধরেছে। আইডিয়ালার তার একটা জার্নাল, যেখানে সে এভরিডে লাইফ এর সাথে উইট আর রিফ্লেকশনকে মিলিয়ে দিয়েছে। আর রাসেলাস, এটা হলো তার একটা নভেল, যেটা খুব বিখ্যাত নভেল ছিল না, কিন্তু এই নামটা মনে রাখতে হবে। দ্য প্রিন্স অফ অ্যাবিসিনিয়া 1759-এ পাবলিশড হয়েছে। হ্যাঁ, আমরা পরের ভিডিওর মধ্যে রোমান্টিক এজ লিটারেচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।